আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তৌহিদ ভাই এবং টির সকল লিসেনারদের। আমি আবির বলছি ঢাকা থেকে। বেশ কয়েকদিন যাবৎ চিন্তা করছিলাম যে আপনাদের উদ্দেশ্যে কিছু ঘটনা আমি পাঠাবো, কিন্তু আসলে চাকরির কারণে, ব্যস্ততার কারণে হয়ে উঠছিল না। তো যাই হোক, এখন আমি সাপ্তাহিক বন্ধের দিনের সময়টাকে কাজে লাগিয়ে আপনাদের উদ্দেশ্যে আমার সাথে বা আমার নিজের অভিজ্ঞতা হয়েছে এমন দুটো ঘটনা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং তৌহিদ ভাইকেও ধন্যবাদ তার এই চেষ্টার জন্য, যে তিনি লিসনারদের উদ্দেশ্যে সবসময় নতুন নতুন ঘটনার আয়োজন করার চেষ্টা করেন, ব্যবস্থা করার চেষ্টা করেন। তা আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনাগুলো যে অনেক বেশি ভয়ঙ্কর ব্যাপারটা তা না, কিন্তু জিনিসটা ভৌতিক বলা যায়, একটা অভিজ্ঞতা বলা যায়। তা আমি আপনাদের সাথে ঘটনাগুলো শেয়ার করছি। আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার প্রথম যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এই ঘটনাটি ঘটেছিল আমি যখন কলেজে পড়ি তখন। সে সময় আমার কলেজে একটা বড় ছুটি পেয়েছিলাম আমি। আমার এক্স্যাক্টলি মনে নেই, হয়তো সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি মিলিয়ে একটা ছুটি ছিল। ওই সময়টাতে আমার ছোট ভাই সাগর, আমার চাচাতো ভাই, তো সাগরের মামার ছেলে, মামাতো ভাইয়ের হচ্ছে মুখে ভাতের একটা অনুষ্ঠান করা হয়েছিল গ্রামে। গ্রামটি নাম আমি বলছি, গ্রামটির নাম হচ্ছে আপনার যাত্রাপুর। এটি মানিকগঞ্জে অবস্থিত। আমার গ্রামের বাড়ির ঘটনা বলা যায়, সাগরের নানু বাসায় ঘটেছিল ঘটনাটি। তো সেখানে অনুষ্ঠানে অনেক মোটামুটি ভালো একটি আয়োজন করা হয়েছিল। সেখানে আমি ছিলাম, আমার বড় ভাই নূর ভাইয়া ছিল। নূর ভাইয়ের কথা আপনারা আগেও শুনেছেন, তার কিছু ঘটনা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আমি ছিলাম, নূর ভাইয়া ছিল, সাগর ছিল, আর আমাদের ওই এলাকার সাগরের এক পরিচিত এক বড় ভাই ছিল, আলমগীর ভাই। তো আমরা সবাই সেই অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম। তো একদিন আমরা বিকেলবেলা ওখান থেকে পদ্মার পার খুব বেশি একটা দূরে নয়, আমরা পদ্মার পাড়ে ঘুরতে গিয়েছিলাম। সারাদিন ঘোরাফেরা শেষ করে আমরা বাসায় এসেছি তখন সন্ধ্যা। তো সন্ধ্যার সময় বাসায় গেস্টদের সাথে কথাবার্তা এদিক সেদিক ঘোরাফেরা করতে করতে রাত হয়ে যায়। রাত্রে আমরা ডিনার শেষ করে আমরা বাসার বাহিরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সেই সময় সাগরের এক মামা, পলাশ মামা, উনি আমাদেরকে এসে বলে যে উনি বাসায় যাবে। তো ওনার কাছে ওনার নিজস্ব হুন্ডা ছিল না তখন, তো উনি বাড়ির এক হুন্ডা দিয়ে ওনাকে বাসায় একটু নামিয়ে দিয়ে আসতে হবে। তো এই কথা বলার পরে সাগর আর আমি দুইজনে রাজি হয়েছে, ঠিক আছে আমরা তাহলে যাই, আমরা মামাকে নামিয়ে দিয়ে হুন্ডা নিয়ে ফেরত চলে আসবো। সাগর আগের থেকেই হুন্ডা চালাতে পারে, তখন সাগরও কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে, আমি সেকেন্ড ইয়ারে, আর নূর ভাইয়া তখন ভার্সিটির শুরুর দিকে। তো আমরা রাজি হই। তো নূর ভাইকে রেখে আমি আর সাগর পলাশ মামাকে সাথে নিয়ে পলাশ মামার বাসার উদ্দেশ্যে রওনা দিই। যাওয়ার সময় হুন্ডা চালাচ্ছিল পলাশ মামা হুন্ডা চালাচ্ছিল, আমি মাঝখানে বসাচ্ছিলাম আর সাগর ছিল একদম পিছে বসা। তো আমরা যাচ্ছি, তখন রাত বাজে আপনার আনুমানিক 10:30-11টার মতো বেজে গেছে। গ্রামাঞ্চলে এটা যথেষ্ট রাত। তো আমরা যাচ্ছি, আর পলাশ মামাদের বাসাটা ছিল একটি চকের ভেতরে, একটি ক্ষেতের ভেতর দিয়ে মোটা চওড়া রাস্তা করা আছে। সেই রাস্তার ভেতর দিয়ে যেতে হতো। ওখান দিয়ে হুন্ডা, রিক্সা, ভ্যান এগুলো সচরাচর সহজেই যাতায়াত করতে পারতো। বড় কোনো গাড়ি হয়তো যাওয়া যাবে না, কিন্তু আপনার নর্মাল ছোটোখাটো যানবাহন যেতে পারবে। তো আমরা সেখান দিয়ে যাচ্ছি। পলাশ মামার বাসায় যাওয়ার সময় এই চকের শুরুর দিকে একটি কবরস্থান আছে। কবরস্থানের পরে আবার অনেকখানি চক, এরপরে আবার একটি ব্রিজ আছে, এবং ব্রিজের পরে আপনার চকের রাস্তা। ব্রিজটি আপনার খুব বেশি উন্নত ব্রিজ না, ব্রিজটি করার যেভাবে চেষ্টা করা হয়েছিল সেভাবে হয়নি, কিন্তু ব্রিজের মাঝখানের অংশটুকু আছে, সামনে এবং পিছনে, মানে শুরুতে এবং শেষে আপনার মাটির রাস্তা। তা আমরা যাচ্ছি। এখন আমরা যখন কবরস্থান পার হলাম তখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। আমরা যখন ব্রিজটা পার হয়েছি, ব্রিজটা পার হওয়ার পর কিছু দূর আগানোর পরে একটি ডান দিকে একটি পুকুর পড়ে, মোটামুটি বড় পুকুর। আর সেদিন আমার যতটুকু স্পষ্ট মনে আছে সেটুকু হচ্ছে যে ভরা পূর্ণিমা ছিল, মানে আপনার চাঁদের আলোতে চারপাশ একদম ফটফটা ছিল, অনেক পরিষ্কার ছিল। আর তার উপরে আমরা হুন্ডায় ছিলাম, হুন্ডারও লাইট ছিল। তো আমরা যাচ্ছি, হঠাৎ করেই পলাশ মামা বাইকটা হঠাৎ করে ব্রেক করে। তা আমরা ভাবি কী ব্যাপার, উনি হঠাৎ করে বাইকটা ব্রেক করলো কেন? তা আমরা সামনে তাকিয়ে দেখি যে আমাদের হুন্ডার থেকে বেশি নয় 1 হাত দূরে একটি কালো বিড়াল বসে আছে। বিড়ালের বাচ্চা, খুব বেশি বড় বিড়াল না, একটি বিড়ালের বাচ্চার মতো বসে আছে। তো ওইটাকে দেখার পর পলাশ মামা ওটাকে সরানোর চেষ্টা করছে, তো উনি মুখে হুস হুস করতেছে, কিন্তু ওটা নড়তেছে না, ওইটার জায়গাতে হর্ন দিচ্ছে, ওটার কোনো মুভমেন্ট না। বিড়ালটা একভাবে বসে আছে এবং হুন্ডার দিকে তাকিয়ে আছে।
তো জিনিসটা দেখার পরে যে এতটুকু বিড়াল সচরাচর মানুষ দেখলে ভয় পায়, দৌড় দেয়, কোনো মুভমেন্ট নেই, সেটা ওখানেই বসে আছে। তা আমরা ভাবতেছি কি ব্যাপার, এগুলো কি হইতেছে, বিড়ালের সমস্যা কি। তো বেশ কিছুক্ষণ এরকম করার পরে হঠাৎ করে বিড়ালটা উঠে দাঁড়ায় এবং ডান দিকে যে পুকুরটা, সে পুকুরের দিকে হেঁটে যেতে থাকে। পুকুরের আগেই আপনার এই রাস্তার সাথেই অনেক লম্বা লম্বা ঘাস ছিল। আমরা যতটুকু জানি এই লম্বা ঘাসের মধ্যে দিয়ে যদি আপনার ইঁদুর বা কোনো কিছু যাতায়াত করে, ছোটোখাটো কোনো কিছু, ইঁদুর হোক বা এরকম ছোট বিড়াল হোক, কুকুর হোক, যাই হোক, এই ঘাসগুলোর মধ্যে দিয়ে গেলে কিন্তু ঘাসের একটা মুভমেন্ট হয়, ঘাসগুলো নড়াচড়া করে, বোঝা যায় যে এখান দিয়ে কিছু একটা গেছে বা যাচ্ছে, এরকম কিছু। আমরা স্পষ্ট দেখলাম যে বিড়ালটা যখন সেই ঘাসগুলোর মধ্যে ঢুকে যাওয়ার পরে ঘাসগুলোর মধ্যে কোনো মুভমেন্ট নেই, ঘাসগুলো যেরকম ছিল সেরকমই, কোনো নড়াচড়া নেই, কিচ্ছু নেই। মানে মনে হলো জাস্ট বিড়ালটা ভ্যানিশ হয়ে গেল, ঘাসের ভিতরে ঢুকে ভ্যানিশ হয়ে গেল। জিনিসটা দেখার পরে আমাদের একটু মনে খটকা লাগে, কি ব্যাপার, এটা এরকম কেন হলো। তো পলাশ মামা, উনি অনেক সিনিয়র পার্সন, উনি আমাদের কথা চিন্তা করলেন, আমরা ছোট, আমরা ভয় পেতে পারি, তো উনি জিনিসটাকে লাইট হলো যায়, আর এই বিড়াল টিড়াল কোথা থেকে আসে এরকম বলে জিনিসটাকে হালকা করার চেষ্টা করলাম। আমরা আবার হুন্ডায় উঠলাম। হুন্ডায় ওঠার পর আরেকটু আগানোর পরে আপনার হাতের বাম দিকে কিছু আম গাছ ছিল। তো আমরা ওই জায়গাটায় যখন পৌঁছানোর পরে দেখি যে আম গাছের বাম পাশে আম গাছের একটি ডাল অনেকখানি রাস্তায় বাঁকা হয়ে আছে। মানে আমরা যদি ওইটা ক্রস করে যেতে চাই, আমাদের এই হুন্ডা নিয়ে মানে মাথা নিচু করে যেতে হবে, কিন্তু যেহেতু হুন্ডায় 3 জন ছিলাম, তো ব্যালেন্সের একটা ব্যাপার থাকে, জিনিসটা একটু আনকমফোর্টেবল। তো সাগর ছিল একটু পিছিয়ে বসা, সাগর হুন্ডার থেকে নেমে গেছে, নেমে বলতেছে, মামা আমি ডালটা উঁচু করে ধরতেছি, তুমি আগে ক্রস করো, তারপর আমি হুন্ডায় উঠতেছি। তো পড়াশোনা বললো ঠিক আছে, তুমি তাই করো। তো সাগর নেমে গেল, নেমে যে ও ডালটা একটু উঁচা করে ধরলো, ধরার পর আমি পলাশ মামা বাইকটা নিয়ে যখন ক্রস করার পর সাগর আস্তে করে ডালটা ছেড়ে দিল। ও খুব সাবধানে কাজটা করলো, যে যদি ভাঙা ডাল হয়ে থাকে তাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, হঠাৎ করে ছুটে যেতে পারে, ভেঙে ওর উপরে পড়তে পারে, এই কারণে খুব রিল্যাক্সে মানে গাছের যে ডালটা সেটা আস্তে করে ছাড়ার পরে সাগর যখনই হুন্ডে ওঠার সাথে সাথে এরকম মোটামুটি মোটাই ছিল, অনেক মোটা না কিন্তু মোটামুটি মোটা একটা গাছের ডালটা ভেঙে রাস্তায় পড়ে গেল। তো ওইটা দেখার পরে তখন আমিও ভয় পাই, সাগরও ভয় পাই, যে কি ব্যাপার, এটা কি হচ্ছে। পলাশ মামা জিনিসটা বুঝতে পারে, কিন্তু আমাদের তো আবার বাসায় ফেরত যেতে হবে, এই কথা চিন্তা করে উনি কিছু বলে না। উনি তখন খুব দ্রুত হুন্ডা চালাতে থাকে। বাসা তারপরে বেশি দূরে ছিল না, আর 5 মিনিট সময় লাগতো আর কি যাইতে। তো উনি খুব দ্রুত হুন্ডা টান দিয়ে বাসায় যাওয়ার পর আমরা বাসায় ঢুকি, পলাশ মামার আব্বা আমার সাথে দেখা করি, আমরা একটু পানি খাই। পানি খাওয়ার পরে পলাশ মামা বলে যে মামা তোমরা একটু বসে তারপরে বের হও। তো আমরা তখন বলি যে না মামা, আসলে এখন রাত হয়ে গেছে, আমরা দেরি না করি। তো এটা বলার পরে মামা বলে আচ্ছা ঠিক আছে, তোমরা সাবধানে যাও। তো আমরা বের হই, সাগর বাইক স্টার্ট দেয়। এখন আমরা একটু বাসা থেকে যখন আড়াল হই, কারণ কিছুটা রাস্তা আপনার বাসা থেকে দেখা যায়, তো আমি তখন মানে আমি জিনিসটা আমার মাথায় ঘুরতেছে যে কি হইলো আমাদের সাথে, এখন আমরা 2 জন যাচ্ছি, কোনো সমস্যা কি না হয়, একটা ভয় কাজ করতেছে। তো সাগর মাশাআল্লাহ অনেক সাহসী ছেলে, ও বুঝতে পারছে যে সামথিং রং, এখানে একটা সমস্যা আছে, আর যে রাত করে যেহেতু যাচ্ছে এটা প্রবলেম হতে পারে, বলা যায় না। তো সাগর বলে আমাকে যে ভাইয়া তোমার কাছে কি সিগারেট আছে? আমাকে হ্যাঁ আছে। তো বলে ভাইয়া তুমি একটা সিগারেট জ্বালাও আর আমাকে শক্ত করে ধরে বসো, আমি খুব দ্রুত এই চকটুক যত দ্রুত পাড়ি দেওয়া যায় আমি চেষ্টা করবো দ্রুত পার হয়ে বেরোয় যায়। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে সাগর, তুমি তাই করো। তো আমি একটা সিগারেট জ্বালাই আমার হাতে রাখি, আর বাইকে উপর উঠে সাগরকে শক্ত করে ধরে বসি। তো সাগর খুব দ্রুত বাইকটা স্টার্ট দেওয়ার সাথে সাথে খুব দ্রুত বাইকটা টান দেয়। আমরা জাস্ট আমাদের তখন টার্গেট হচ্ছে যত দ্রুত এখান থেকে বের হওয়া যায়। আমরা যাওয়ার সময় খেয়াল করি যে গ্রামে তখন অলরেডি সবাই শুয়ে পড়ছে, জাস্ট খালি আমাদের বাড়িতে অনুষ্ঠান দেখে ওই যে আমাদের সেখানে আয়োজন আছে একটা, এই কারণে ওই বাসায়ও লোকজন জাগ না, কিন্তু সচরাচর এই টাইমটাতে গ্রামে সবাই শুয়ে পড়ে। অথচ এত মোটা একটা ডাল রাস্তায় ভেঙে পড়ছে, আমরা যে এত দ্রুত বাইক নিয়ে আসতেছি, যাওয়ার সময় দেখি সেখানে কোনো ডাল নাই, কিচ্ছু নেই, আম গাছের জায়গায় আম গাছ আছে, নাথিং রং। আর আমরা যখন জায়গাটা পার হচ্ছে আমাদের 2 জনেরই কেন জানি মনে হচ্ছিল যে শরীরটা ভার হয়ে আছে, মানে আমরা বাইক দ্রুত চালাচ্ছে সাগর, কিন্তু আমাদের বাইকে মনে হচ্ছে কোনো স্পিড নেই, অথচ নতুন বাইক, ভালো বাইক। তো যাই হোক, আমরা খুব দ্রুত এখান থেকে বের হওয়ার চেষ্টা করলাম। কবরস্থানটা পার হওয়ার পর যখন আমরা এই চকের মাটির রাস্তা ছেড়ে যখনই আমরা পাকা রাস্তায় উঠলাম, মেইন রাস্তায়, তারপরে যে মনে হলো যে না আমাদের কোনো সমস্যা নেই, শরীরটা হালকা লাগতেছে। তারপরে সাগর দ্রুত বাইক টেনে আমরা বাড়ির দিকে আসতে থাকলাম। এই বাড়িতে প্রবেশের আগে সচরাচর যেটা হয়, এই
রাস্তায় যে সকল কুকুরগুলো থাকে এরা কিন্তু এলাকার লোকজনদেরকে চিনে যে এরা এখানকার, তাদের দেখে কিন্তু তারা কোনো কোনো রিয়্যাক্ট করে না। কিন্তু ওই দিন কী হলো, আমরা যখনই বাড়ির রাস্তার দিকে ঢুকতে যাব ঠিক তখনই পরিচিত কতগুলো কুকুর হঠাৎ করে ঘেউ ঘেউ করা শুরু করে দিল। তো সাগর হুন্ডাটা ব্রেক করলো, ব্রেক করার পরে ও সাগর এই কুকুরদের উদ্দেশ্যে আর কি হয় না যে আমরা পরিচিত কুকুর হইলে, বিড়াল হইলে আমরা বা পোষা কোনো নিজেদের পোষা প্রাণী হইলে আমরা যেভাবে বলি না, এই কিরে এমন করতেছিস কেন, এরকম কিছু একটা বলি। তো সাগর হুন্ডাটা ব্রেক করে এই কি হয়েছে, চিল্লাস কেন, এরকম কিছু একটা বলে উঠছে। তা আমরা দেখলাম যে না, কুকুরগুলো আমাদের উদ্দেশ্যে না, কিন্তু হঠাৎ করে চিল্লাচ্ছে। পরে সাগর আবার আর দেরি না করে আবার বাইক টান দিয়ে চলে আসে। এরপর আর আমাদের কোনো সমস্যা হয়নি। পরে আমরা বাসায় আসার পরে ভাইয়ার সাথে, নূর ভাইয়ের সাথে শেয়ার করি। তখন ভাইয়াও বলে যে না, মনে হয় সামথিং রং, কিছু একটা হয়েছিল, হয়তো আমরা ওইখানে ওয়েট করলে বা কিছু একটা করলে হয়তো ক্ষতি হইতো আমাদের, যাই হোক আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। যে বললাম যে আমরা যে অনেক ভয়ঙ্কর কিছু দেখছি বা কিছু হয়েছে, বিষয়টা তা না, কিন্তু আমাদের এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। এটি গেল একটি ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে তৌহিদ ভাই, এটাও আমাদের সাথে এটাতেও আমি ছিলাম, নূর ভাইয়া ছিল, আর আমার আরেকটা ফ্রেন্ড ছিল। এই ঘটনাটা ঘটেছিল আমার বাড়িতে, আমার বাড়ি মানিকগঞ্জে, দেশের বাড়িতে। তো মানিকগঞ্জ বানিয়াজুড়িতে আমার গ্রামের বাড়ি। আজকে সরাসরি ঠিকানাটা বলতে হচ্ছে ঘটনার বোঝার জন্য আর কি। তো আমার বাড়ির সাথে আমাদের একটা মাঠ ছিল, বাড়ির সাথেই। ওই মাঠটাতে আমরা খেলাধুলা করতাম, আড্ডা দিতাম। তো আমাদের ওইখানে অনেক স্মৃতি আছে, ছোটোবেলার স্মৃতি বলতে পারে। তা আমি হচ্ছে তখন আমার কলেজ শেষ করে আমি বাড়িতে চলে গিয়েছি, গ্রামের বাড়িতে। আমি তখন অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, আর নূর ভাইয়া তখন সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে পড়ে, এরকম একটা সময়। তো দিনকাল ভালোই যাচ্ছে। তো আমার শীতকাল ছিল, শীতকালে আমরা মাঠের মধ্যে ব্যাডমিন্টন খেলার আয়োজন করেছিলাম। আমরা ব্যাডমিন্টন খেলতাম ওইখানে। রাত্রেবেলা দেখা যেত 8টার পরের থেকে আমি সহ এলাকার কিছু বন্ধুবান্ধব, পরিচিত কিছু ছোট ভাই, আমরা সবাই ওইখানে ব্যাডমিন্টন খেলতাম। তো একবার আমরা এরকম ব্যাডমিন্টন খেলতেছি। তো ওই সময়টাতে ভাইয়া যখন ইউনিভার্সিটিতে পড়ে, ওই সময়টাতে নূর ভাইয়ার মোবাইল ফোনের খুব শখ ছিল অনেক আগে থেকেই। ওই স্কুল লাইফ থেকে আপনার ওই বাটন ফোন থেকে শুরু, তারপরে অ্যান্ড্রয়েড ফোন বা বিভিন্ন ধরনের ফোনও অনেক সময় এক্সচেঞ্জ করে হোক বা নতুন কিনে হোক, সেকেন্ড হ্যান্ড কিনে হোক, ইউজ করতো, আর খুব ভালো লাগতো। তো একবার নূর ভাই একটা ফোন কিনছিল, আমার মনে আছে, সনি এক্সপিরিয়া পি। তো ওই সময়ের কথা চিন্তা করলে ওই সময়টাতে ফোনটা খুবই ভালো একটা ফোন ছিল। অনেক বেশি যে দামি বা আপডেটেড তা না, কিন্তু ওই সময়ের হিসাবে যথেষ্ট ভালো একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল। আর ওই ফোনটার একটা বিশেষত্ব ছিল হচ্ছে ফোনের ক্যামেরাটা। ওই ফোনের ক্যামেরাটা ওই সময়ের হিসাবে খুবই সুন্দর আর খুবই ভালো ক্যামেরা ছিল। আর যারা ফোন ইউজ করে টেকনিক্যাল বিষয়ে যাদের অনেক বেশি জানা আছে, তারা জানেন যে সনির ক্যামেরাগুলো খুব ভালো হয়। তো আমরা ওইটা দিয়ে অনেক ছবি তুলতাম, আমাদের খুব ভালো লাগতো, ছবি তুলতে খুব ভালো লাগতো। তো আমরা একদিন এরকম রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলতেছি। তো ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে নূর ভাই বলতেছে যে চল একটু সাইডে যাই, আমরা তখন স্মোক করি। তো আমরা একটু বাসার সবার আড়ালে যেই একটু স্মোক করা লাগতো, তো আমরা স্মোক করি। তো ভাইয়া বলছে চল একটু একটা সিগারেট খেয়ে আসি। তো আমি চাইছি ভাই চলো। তো আমরা মাঠের থেকে একটু পাশেই, মাঠের সাথে, এখানে বলে রাখা ভালো, মাঠের সাথে হচ্ছে আমার ছোটোবেলার যে বন্ধু ছিল, ওর বাসা ছিল। তো ওর বাসা থেকে মেনলি আমরা কারেন্টের লাইনটা নিয়ে ওইখানে লাইন দিয়েছিলাম আপনার ওই ব্যাডমিন্টন খেলার জন্য। তো আমরা আমার ওই বন্ধুর বাসা থেকে একটু সামনে এগিয়ে আপনার চকে যাওয়ার রাস্তা আছে, আমাদের বাসার পরপরই আপনার চক শুরু, অনেকখানি ক্ষেত। ওইখানে আপনার ওই যে শীতের সময় সর্ষে ফুল টুল দেওয়া, খুব ভালো লাগতো। সর্ষে ফুলের ক্ষেত ছিল, সর্ষে ছিল, অনেক সুন্দর একটা জায়গা। তা আমরা ওই ক্ষেতে যাওয়ার যে রাস্তাটা, ওইখানে আপনার বলতে গেলে ওই জায়গাটা হিসেবে আমরা যদি চিন্তা করি, এখন যেটা বুঝতেছি আর কি, তখন যে বুঝতে পারছিলাম না, তবে হিসাবে ওইটা ছিল হচ্ছে আপনার 4 রাস্তার একটা মোড়ের মতো। আপনার সোজা চলে গেলে হচ্ছে চক, পিছনের দিকে আসলে আমাদের বাসা হয়ে অন্যদিকে যাওয়ার রাস্তা, ডান দিকে গেলে একটা বাড়িতে যাওয়ার রাস্তা, বাম দিকে গেলে আমার ওই বন্ধুদের বাসায় যাওয়ার রাস্তা। তো আমরা ওই জায়গাটাতে গেছি। তখন আপনার যেহেতু বাড়ির পাশেই মাঠ, তাও আর শীতের সময় কিন্তু 7টা-8টা অনেক রাত হয়ে যায় গ্রামাঞ্চলে। আর তখন অলরেডি বাজে আপনার 11:30টার মতো, 11টা 11:30টার মতো রাত্রেবেলা। আমরা বাড়ির পাশে দেখে আমাদের এত রাত করে খেললেও কেউ কিছু বলতো না। তো আমরা ওখানে যাওয়ার পরে আমরা সিগারেট ধরে, আমার সাথে আমাদের আরেকটা বন্ধু ছিল, ঠিক আছে, ও হচ্ছে আমার যে ছোটোবেলার বন্ধুর নাম হচ্ছে সাজুর ফুফাতো ভাই মুন্না। তো মুন্না সিগারেট খেত না, আমাদের সাথে এমনি দাঁড়ায় গল্প করতেছে, আমরাও ওর সাথে গল্প করতেছি, আড্ডা দিতেছি আর সিগারেট খাইতেছি। তো
তো আমাদের ডান দিকে যে বাসাটা ছিল ওইটা আমাদের প্রতিবেশী একজনের বাসা, ওনাদের বাসার থেকে একটা লাইট জ্বলতেছিল, সেই লাইটের থেকে যে আলোটা বাহিরের দিকে মানে আমাদের এই রাস্তার দিকে আসতেছিল, খুব সুন্দর লাগতেছিল। তো আমি হুট করে ভাইয়ারে বলতেছি যে ভাইয়া এই যে সিনারিটা চোখে দেখতেছি এটা খুব সুন্দর লাগতেছে, এর ছবি তুললে কি এরকম আসবে? তো ভাইয়া বলতেছে যে চেষ্টা করে দেখতে পারি। আমাকে দেখো না, তোমার তো ওই ক্যামেরাটা ভালো, একটু দেখো এটা ছবিটা আসে কিনা, কেমন লাগে ছবিটা। তো ভাইয়া বলছে আচ্ছা ঠিক আছে, একটু সাইডে দাঁড়া আমি ছবি তুলি। তো আমি একটু সাইডে দাঁড়াইছি না, ভাইয়া একটা ছবি তুলছে ফ্ল্যাশ ছাড়াই, জাস্ট নর্মাল ক্যামেরাতেই ছবিটা তোলার চেষ্টা করছে। যে আমার তো মানে এখানে বলে রাখা ভালো আর কি বোঝার খাতিরে, যে ফ্ল্যাশ দিলে তো আর আপনার ওই যে সিনারিটা সেটা আসতেছে না। তো আমাদের ভাইয়ের উদ্দেশ্য ছিল যে যে আলোটা আসতেছে, আলোর মধ্যে যে কুয়াশার একটা প্রভাব পড়ছে, কুয়াশাটা বোঝা যাচ্ছে, মেঘলা মেঘলা লাগতেছে, এই জিনিসটা হচ্ছে ভাইয়া ক্যাপচার করতে চাইতেছিল ফোন দিয়ে। এই কারণে ভাইয়া ফ্ল্যাশ ছাড়াই ছবিটা তুলছে। তো ভাইয়া ছবিটা তুলেই মানে জাস্ট ক্লিকটা করছে, ছবিটা তোলার সাথে সাথে ভাইয়া ফোনটা পকেটে ঢুকে আমার দিকে ঘুরে দাঁড়াইছে। তো ভাইয়া দেখি ছবিটা, তো ভাই হচ্ছে পরে দেখিছি সিগারেটটা খায়নি। তো আমার হাতে সিগারেটটা শেষ প্রায়, আমি সিগারেটটা ফেলে দিব, ওই সময় ভাই বলতেছে যে আমার হাতে ফালাইছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভাই এমনি চাইছে, আমি ওর হাতে দিছি। দেওয়ার পরে ভাই বলতেছে যে মুন্না তুমি একাও। তারপরে মুন্নার পিছনে আমাকে দিছে, দেওয়ার পরে ভাইয়া পিছে পিছে আসতেছে। তা আমি জিনিসটা একদম নর্মাল, ওকে নো প্রবলেম, আমরা সুন্দর মতো গেছি, সিগারেট খেয়েছি, আড্ডা দিছি, চলে আসছে, ওকে মাঠে আসছে। এখন মাঠে আসার পরে 5 মিনিট পরে দেখি ভাইয়া আর মুন্না একটু সাইডে দাঁড়ায় কথা বলতেছে। তাহলে কি ব্যাপার, ওরা সাইডে দাঁড়ায় কি কথা বলতেছে? তা আমি গিয়েছি ওদের কাছে, কি ব্যাপার, মানে মজা নিতেছে, কি ব্যাপার তোরা আমার রেখে কি গোপন আলোচনা করতেছিস, কি হয়েছে শুনি। তখন নূর ভাই বলছে যে তোরা কইলে তুই তো আর ওইদিকে যাইতে চাবি না, কেন কি হয়েছে? তাই মাত্র কি হয়েছে জানোস? না কই শোন তাইলে। ভাইয়ার তো প্রচুর সাহস, আমাদের ভাই ব্রাদারের যে সার্কেলের মধ্যে ভাইয়া মাশাআল্লাহ অনেক সাহসী, আর আমি এইসব ব্যাপারে প্রচণ্ড ভয় পাই। তো ঘটনা যেটা ঘটছিল সেটা হচ্ছে যে ভাইয়া যখনই ছবিটা ক্লিক করছে, ক্লিক করার সাথে সাথে ভাইয়া স্ক্রিনের মধ্যে ছবিটা যখন উঠছে আর কি, ভাইয়া স্পষ্ট দেখতে পারছে যে একটা ফেস ঠিক ভাইয়ার মুখ বরাবর দাঁড়ায় রয়েছে, চোখ পুরাটা লাল, কোনো মনি নেই, চোখ পুরাটা লাল, কুকরানো চুল, নাক আপনার লম্বা চোখানা, ঠিক আছে, আর আপনার যে ঠোঁটের নিচের অংশটুকু আছে, উপরের অংশটুকু না, সেখান থেকে কিছু দাঁত বের হয়ে আছে। এই জিনিসটা ভাইয়া দেখছে। তো এই জিনিসটা দেখার সাথে সাথে ভাইয়া হচ্ছে ফোনটা নগদ পকেটে ঢুকাইছে, আর আমার হাতে মানে সিগারেটটা ছিল ওটা ফালাইতে দেয়নি, কারণ আমরা শুনছি যে এগুলো নাকি আগুন ভয় পায় বা কিছু একটা। তো ভাইয়া হচ্ছে আগুনটার জন্য ভাইয়া আমার হাত থেকে সিগারেটটা ফালাইতে দেয়নি, নিজে হাতে নিয়েছে। তারপরে ফার্স্টে মুন্নাকে, তারপরে আমাকে পাস করায় দিয়ে তারপরে ভাইয়া পিছে পিছে আসছে। আমি তো এটা শুনে আমার তো তখন পুরো শরীর কাঁপুনি ধরে গেছে, কি বলস তুই এগুলা? ভাইয়া বলে আসলে। পরে আমরা ছবিটা বের করছি, বের করে দেখি এই ছবিটা জাস্ট একটা সাদা একটা ছবি উঠছে। আমি কিন্তু আগেই বলছি আমরা কোনো ফ্ল্যাশ দিই নেই, কিচ্ছু না। এমনও যদি হতো যে ফ্ল্যাশ দিয়ে ছবি তুলছি, কেউ হাত দিয়ে চাপ দিয়ে ধরছে, তারপরে ওই ছবির মধ্যে একটা লাল লাল একটা ভাব কাজ করে, ওই যে কারণ হাত দিয়ে চাপ দিয়ে তুললে দেখা যায় যে শরীরের যে রক্তর একটা প্রভাব থাকে, ওটা একটু বোঝা যায় বা কিছু একটা এরকম। কিন্তু না, ওই ছবিটা জাস্ট মনে হচ্ছে যে আমি একটা সাদা কালার ওয়ালপেপার ডাউনলোড করছি, এরকম সাদা, পুরো ছবিটা সাদা, ছবিটার মধ্যে আর কিচ্ছু নেই। অথচ ওই সময় ওই রাত্রেবেলা ফ্ল্যাশ ছাড়া কোনো একটা ছবি তুললে এরকম ছবি আসার কোনো সম্ভাবনা নেই। এখন ছবি তোলার সময় যদি ক্যামেরাটা মুভ করায় ফেলছে, যেহেতু ভাইয়া ছবিটা তো ব্লার হবে, নড়াচড়া করা হবে, একটা ছবি হবে, অ্যাটলিস্ট একটা কালো কিছু একটা হইতে পারে, যেহেতু রাত্রেবেলা ছবি তোলা হয়েছে, তাই না? কিন্তু না, তেমন কিছুই না, পুরো ছবিটাই আসছে জাস্ট সাদা, আর একদম সাদা। ছবিটা বেশ কিছুদিন নূর ভাইয়ের কাছে ছিল। তো নূর ভাইয়ের পরিচিত একজন লোক ছিল যিনি এইসব ব্যাপারে অনেক নলেজ রাখেন, ইভেন এইসব ব্যাপারে অনেক কিছু চিকিৎসাও করছেন উনি। তো ওনার সাথে একবার ভাইয়া আর কি কথা বলছিল, আমিও ছিলাম তখন। উনি বলছিল ভাইয়া ওনাকে নানা বলে, তো বলছিল যে নানা এই ঘটনা আমরা এরকম একবার ফেস করছিলাম, এটা কি হইতে পারে। তো পরবর্তীতে নানা আর কি ভাইয়াকে জানাইছিল যে এটা তেমন কিছু না, তবে বিষয়টা হয়েছে কি, ওইটা প্রথমত আমাদের যে ভুলটা হয়েছে, আমরা জায়গাটা খেয়াল করি না, যে জায়গাটা এত রাত্রেবেলা ওই জায়গাটা ছিল 4 রাস্তার একটা মোড় হিসাবে, জিনিসটা বোঝা যায় না, খুব বড় রাস্তা তাও তো না, একটা চকে যাওয়ার রাস্তা, বাড়ি থেকে বাড়ি কানেক্ট হওয়ার রাস্তা, বাট স্টিল ওটা 4 কোণা, মানে 4 রাস্তার মোড়, এটা একটা জিনিস ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে ওই জিনিসটা যেটা ভাইয়া দেখছে সেটা তেমন কিছুই না, সেটা জাস্ট একটা ভয় দেখাচ্ছে, কারণ আমরা ওইখানে হঠাৎ করে যেয়ে ওটাকে ডিস্টার্ব করছি।
মানে এটা যে যে জিনিসই হোক যাই হোক এটাকে আমরা ডিস্টার্ব করছি, সো এই কারণে জাস্ট একটা ভয় দেখাইছে, নাথিং এলস। তো এরপরে আমাদের সাথে এটা নিয়ে কিছু ভয়ও নেই। এরপরে আমরা ওই জায়গাটাকে একটু অ্যাভয়েড করে দাঁড়াইতাম, মানে আমরা একটু আগায় হোক বা একটু পিছায় হোক দাঁড়াই। এরপর আমাদের সাথে আর এরকম এটা নিয়ে কোনো ঝামেলাও হয়নি। তো এই ছিল তৌহিদ ভাই আমার দুটো ঘটনা। তো যদি আপনার কাছে ভালো লাগে, মনে হয় যে না লিসনারদের ভালো লাগবে, তাহলে তাদের উদ্দেশ্যে প্রচার করবেন আর দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অদ্ভুত প্রহরে সকলকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছি আমি তৌহিদ রহমান। আজ আপনাদের জন্য যে অডিও ক্লিপটি প্লে করা হয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছেন আবির ভাই, যিনি এর আগেও আমাদেরকে আরও একটি ঘটনা পাঠিয়েছিলেন। শত ব্যস্ততার মাঝেও তিনি যে আমাদের কাছে ঘটনাটি পাঠিয়েছেন তার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং অদ্ভুত প্রহরের সকল লিসনার্সদের পক্ষ থেকে আবির ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও যদি চান আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো হরর স্টোরি আমাদের কাছে পাঠাতে, তাহলে তার জন্য দুটি ওয়ে আছে। একটি হচ্ছে ইমেল আর একটি হচ্ছে হোয়াটসঅ্যাপ। ইমেল অ্যাড্রেসটি হচ্ছে odhutprohor@gmail.com, odvutprohor@gmail.com, আর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01609995441। এই দুটি ওয়েতে চাইলে আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া যে কোনো ধরনের হরর স্টোরি আমাদের কাছে পাঠাতে পারেন। আর যারা আজ আপনারা আমাদের এই চ্যানেলটি নতুন শুনছেন, তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, যাতে করে পরবর্তী কোনো এপিসোড আপনারা মিস না করে ফেলেন। আর আজকের এই আবির ভাইয়ের অডিও ক্লিপটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও চাইলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আরও একটা এপিসোডে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।